ফিরে পাওয়া। লেখিকা মারিয়া আফরিন নূপুর। সম্পূর্ণ গল্প। বইগুলো সারা রাস্তায় ছড়িয়ে পড়ল ধাক্কা লেগে। ভেবেছিলাম মাথা উঁচু করে কিছু কড়া কথা শুনিয়ে দেব, কিন্তু চোখ তুলে মুখের দিকে তাকাতেই বরফের মতো জমে গেলাম। আরেক জোড়া চোখ যে আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। এই সেই চোখ জোড়া যার দিগন্ত ছড়ানো মায়ায় আমি হারিয়েছিলাম। কি ব্যাপার শিমু, তুমি এখানে? এই বলেই শিহাব হাঁটু ভেঙে আমার সাথে বই ওঠাতে লাগলো। আমি তখনও অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। তুমি কি রাস্তায় বসে থাকবে নাকি শিমু? মুচকি হেসে বলল সে। সম্বিত ফিরে পেতেই বই তাড়াতাড়ি গোছাতে লাগলাম। বই ওঠানো শেষে দাঁড়িয়ে পড়লাম দুজনেই। এই প্রথম আমি কথা বললাম। তুমি এখানে কবে আসলে? শিহাব উত্তরে বলল, এসেছি সপ্তাহখানেক হলো। সরকারি কলেজের সহকারী ইংরেজি প্রভাষক হিসেবে জয়েন করেছি, বলল উনি। আমি এখানেই স্কুলে জয়েন করেছি প্রায় 7 বছর হলো। এখানে তো রিক্সাও পাবো না, সামনে আর একটু হাঁটলে পেতে পারো। এই বলেই আমি হাঁটা শুরু করলাম। আমার পাশাপাশি সেও হাঁটতেছে। হঠাৎ তার সেই বিখ্যাত হাসির আওয়াজ আসলো কানে। থেমে বললাম, হাসছো কেন? আমার দিকে ঘুরে শিহাব বলল, আচ্ছা শিমু, বলতো কত বছর পরে আমাদের দেখা? আগে যখন দেখা হতো তুমি তো অস্থির হয়ে যেতে ভয়ে, কে কখন দেখে ফেলবে। চোখ কুঁচকে বললাম, এই হলো তোমার হাসির কারণ। আচ্ছা তুমি বলো, কতদিন পরে দেখা আমাদের? 8 বছর 3 মাস 12 দিন পরে দেখা। এই বলেই 2 পকেটে হাত দিয়ে উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে রইল সে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ রইলাম, পরে কথা খুঁজে না পেয়ে বললাম, আচ্ছা এখন আছো কোথায়? এই তো কলেজের পাশে একটা বাসায় উঠেছি। একজন লোক রেখেছি, রান্না বান্না থেকে শুরু করে সব কাজ ওই করে। তার উত্তর শুনে আরেকটা প্রশ্ন করার লোভ সামলাতে না পেরেই বললাম, বউকে এখানে আনোনি? উত্তর না দিয়ে শিহাব হাঁটতে শুরু করলো। একটু পরেই আমার বাসার সামনে চলে আসলাম। বললাম, চলো আমার বাসায়। অন্যদিন আসবে কথা দিয়েই সোজা রাস্তায় হাঁটা শুরু করলো সে। আমার বাসাটা খুব বড় জায়গা নিয়ে না, একতলা বিল্ডিং, বেশ খানিকটা ঘিরে বাউন্ডারি ওয়াল দেওয়া। সামনেই বেশ বড় একটা উঠানের মতো। মফস্বল শহরগুলোতে যেমন হয় আর কি। মেইন গেটের সামনেই বিশাল কামিনী ফুলের ঝাড়। বাসায় ঢোকার রাস্তায় 2 পাশে গোলাপ আর গাঁদা ফুলের গাছ। আসলে বাসাটা আমি আমার মতো করেই সাজিয়েছি। অতি চাকচিক্য কখনোই আমার ভালো লাগে না, তাই সব কিছু সাদাসিধে রাখতেই ভালোবাসি। বাসায় ঢুকেই ডাক দিলাম ঝিনুককে। ঝিনুক আমার মেয়ে, এবার 6.5 পড়েছে, ক্লাস 2 পড়ে। বাসায়ও আর আমার এক দূরসম্পর্কের খালা থাকে। বলতে গেলে উনি ঝিনুককে কোলে পিঠে করে মানুষ করেছে। খালাকে জিজ্ঞেস করলাম, ঝিনুক কই? খালা উত্তর দিল, রুমেই আছে। দরজা হালকা ফাঁক করে দেখলাম মামনিটা মন দিয়ে ড্রয়িং করছে। আস্তে করে চলে আসলাম নিজের রুমে। রাতে খাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে নিজের রুমে আসলাম। সমরেশ মজুমদার বরাবরের মতোই আমার প্রিয় লেখক। তার 7 কাহন বইটা নিয়ে বারান্দায়
চেয়ারে হেলান দিয়ে বসলাম। পাতা উল্টাচ্ছি, কিন্তু চোখের সামনে যেন আজ থেকে 10 বছর আগের ছবি সেলুলয়েড ফিতার মতো একের পর এক সামনে আসছে। তখন সবে ইন্টার পাশ করে বাংলা নিয়ে অনার্সে ভর্তি হয়েছি। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে স্টেজের মাঝামাঝি সারির চেয়ারে বসে আছি। প্রিয়া ফোনে ছবি তুলছিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও দাঁত কেলিয়ে পোজ দিতে হচ্ছিল। হঠাৎই ভরাট গলায় আওয়াজ আসলো। সবার দৃষ্টি আকর্ষণের জন্য সামনে চেয়ে দেখি পাক্কা 5 ফুট 11 কম হবে না। মাথায় একরাশ চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, একহারা শরীর, ডিপ ব্লু পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে অনুষ্ঠান উপস্থাপন করতে আসছে একটা ছেলে। প্রথম দেখায় যারে বলে প্রেমে পড়ে গেছিলাম। পাক্কা 3.5 ঘন্টার অনুষ্ঠানে কি হয়েছিল না হয়েছিল বলতে পারবো না, কিন্তু উপস্থাপক কি করছে না করছে সব মুখস্থ বলে দিতে পারবো। পরে জানতে পেরেছিলাম নাম তার শিহাব। ফুটবল খেলতো কলেজের হয়ে। ইংলিশ ডিপার্টমেন্টের তুখোড় স্টুডেন্ট ছিল। বিতর্ক থেকে শুরু করে কলেজের সব ফাংশনে তার উপস্থিতি ছিল বাধ্যতামূলক। সে নাই মানে অনুষ্ঠান বন্ধ, এমন করেই যাচ্ছিল দিন। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই ইংলিশ ডিপার্টমেন্টের সামনে অহেতুক ঘোরাঘুরি করতাম, শুধু তারে এক পলক দেখার জন্য। এমন করেই চলে গেল প্রথম বর্ষটা। আমার এই একতরফা প্রেম কাহিনী কি করে যেন প্রিয়া জেনে গেল। কতক্ষণ রাগ করলো, কতক্ষণ বকা দিল। পরে জিজ্ঞেস করলো আমি শিহাব ভাইকে বলেছি কিনা যে আমি তোকে পছন্দ করি। মিনমিনিয়ে বললাম, এটা কি বলার কোনো বিষয় নাকি? প্রিয়া সাপের মতো ফোঁস করে বলল, তুই মনে মনেই মন কলা খেয়ে যা। এই বলেই আল্লাহর বান্দা আমাকে ফেলে সোজা হাঁটা শুরু করলো। আমি তখনও থ হয়ে দাঁড়িয়ে ভাবছি, এত রাগের কি বললাম আমি। পরের শুক্রবার প্রিয়া এসে আমাদের বাসায় হাজির। এসে আম্মুকে তেল মাখতে শুরু করলো যে আমাকে নিয়ে যাবে ওর সাথে ওদের বাসায়। আম্মু প্রথমে রাজি না হলেও পরে প্রিয়ার চাপাচাপিতে রাজি না হয়ে উপায় ছিল না। তখন আমার আর প্রিয়ার খুশি দেখে কে। মাকে বলল, দোস্ত খুব সুন্দর করে রেডি হবি আজকে, যাতে তোরে দেখলে পরিও লজ্জা পায়। ওর মাথায় একটা গাঁটটা মেরে বললাম, পরীরা যদি আমাকে দেখে লজ্জা পায় সেটা খুব টেনশনের ব্যাপার। তাদের বয়ফ্রেন্ড জিনরা ওদের রেখে আমার সাথে ডেটিং মারবে। এই কথা বলার পরেও ও খিলখিল করে হেসে দেয়। হালকা গোলাপি রঙের জামা আর সাদা ওড়না পাজামা পরে যখন চুল খুলে এসে দাঁড়ালাম, প্রিয়া দেখেই বলল, ওরে শিমুরে, তুনে তো মুঝে মার ডালা, একদম গোলাপের মতো লাগছে তোকে। চোখ কুঁচকে বললাম, তুই কি যাবি নাকি আম্বুর মতো ঘুরে যাওয়া পর্যন্ত এখানেই থাকবি? তাড়াতাড়ি দুইজনে প্রিয়াদের বাসায় আসলাম। আন্টির হাতের মজার মজার খাবার খেয়ে দুপুরে দুজন অনেক মজা করলাম। বিকালে হঠাৎই প্রিয়া বলল, শিমু আমাদের ছাদে যাবি, খুব ভালো লাগবে তোর। আমি রাজি হয়ে বললাম, চল, এক্ষুনি চল। ও আমাকে বসতে বলে কই যেন গেল। একটু পরেই লাফাতে লাফাতে এসে বলল, চল চল, তুই এখনো বসে আছিস কেন? ছাদে যাব চল। দুইজনে ছাদে যাওয়ার জন্য উঠতেই ও বলল, তুই ছাদে যা, আমি
আম্মুকে চা দিতে বলে আসি। আমি আস্তে আস্তে ছাদে এসে দাঁড়ালাম। দেখলাম কার্নিশ ঘোরানো, কোমর অবধি ওঠানো দেওয়াল, পুরোটাই গোলাপের টব ঘিরে দিয়ে ঘেরা। অনেক গোলাপ আর গোলাপের কড়িও আছে। একটা গোলাপের কড়ি দেখে এতটাই ভালো লাগলো যে সোজা আলতো করে কড়িটাকে ধরে গালের সাথে লাগালাম। মুখ যখনই ঘুরিয়েছি হঠাৎই দেখি ছাদের কোণায় কে জানি দাঁড়িয়ে আছে। সোজা হয়ে তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এ তো দেখি শিহাব, সাদা শার্টের স্লিভ ভাঁজ করে কোনোই পর্যন্ত উঠানো, কালো প্যান্ট, এলোমেলো চুল, মুখে সেই খোঁচা খোঁচা দাড়ি, আকাশের দিকে তাকিয়ে আছে উদাস মনে। তখনই মনে হলো আমি স্বপ্ন দেখছি না তো, উনি এখানে কেন? ঘুরেই বলতে গেলে ছোটোখাটো এক ম্যারাথন দৌড় দিলাম ওই দিন। হয়তো উসাইন বোল্টও আমার সাথে দৌড় প্রতিযোগিতায় করলেই হেরে যেত, কিন্তু সিঁড়ির ঘরে যেতেই হার্ট ব্রেক কষতে হলো। রাস্তা আগলে দাঁড়িয়ে আছে প্রিয়া। কি হয়েছে, ভূত দেখছিস নাকি তুই? বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বললাম। ছাদের কোণায় কে যেন দাঁড়িয়ে আছে। প্রিয়া টানতে টানতে আমাকে নিয়ে গেল, এসে দাঁড় করালো শিহাবের সামনে। তখন বুঝলাম যে আমি সত্যিই দেখেছি এটা শিহাব। প্রিয়া যখন টেনে আমাকে তার সামনে নিয়ে আসলো, সে তখন হাসতেছে আর আমি লজ্জায় মনে মনে বলছি, হে ছাদ, তুমি দ্বিখণ্ডিত হও, আমি নিচতলায় চলে যাই। শিহাব ভাইয়া, শিমুনা অনেক কিছু তোমাকে বলতে চায়, কিন্তু বেচারির বলার সুযোগই পায় না। এই বলেই খিলখিল করে হেসে উঠল প্রিয়া। পরে চা আনি বলেই ঘুরে চলে গেল। মনে মনে বকছিলাম প্রিয়াকে, চা আনতে কয়বার যেতে হয়। আস্তে আস্তে শিহাব আমার একদম সামনাসামনি এসে দাঁড়িয়েছিল। বুঝতে পারছিলাম মাতাল মাতাল একজোড়া চোখ আমাকে গভীরভাবে দেখছে। চোখে না দেখলেও সেই চাহনির তীব্রতায় আমি পুড়ে যাচ্ছিলাম। এই মেয়ে, যাকে এত ভালোবাসো, অন্তত একবার বলতে তো পারো নাকি? অহেতুক ইংলিশ ডিপার্টমেন্টের সামনে ঘোরাঘুরি, ডিবেট ক্লাবে না থেকেও দৈনিক হাজিরা, এতই যখন ভালোবাসো বললেই পারো। আমি তখনও মাথা নিচু করেই দাঁড়িয়ে আছি। সে ধীর পায়ে আরও এগিয়ে এলো, ফিস ফিস করে কানের কাছে বলল, এত সুন্দর একটা মেয়ে যদি প্রতিদিন সামনে ঘোরাঘুরি করে, আমি তো ভালোই দেবতারাও চোখ ফেরাতে পারবে না। কেন জানি না আজকে গোলাপের চেয়েও সুন্দর লাগছে তোমাকে। এখনো কি চুপ থাকবে নাকি কিছু বলবে? তখন আমার কাছে মনে হচ্ছিল খুব বড় একটা ভূমিকম্প হচ্ছে আর বিল্ডিং সহ নড়তেছে খুব জোরে জোরে। মনে আছে শুধু এতটুকুই বলতে পেরেছিলাম যে আমি পানি খাবো। এই ছিল আমার ভালোবাসার প্রথম দিন। এরপরে কলেজে ক্লাসের ফাঁকে ছুটির পরে দেখা হতো। অত কথা তো হতো না, কিন্তু দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে থাকতাম। ভালোবাসার প্রতিটা কথা বেশিরভাগ চোখ দিয়েই আদান প্রদান হতো। মফস্বল শহর, যদি আব্বু শুনতে পায়, এই ভয়েও খুব বেশি কথা বলতাম না। এমন করেই যাচ্ছিল দিনকাল। দেখতে দেখতে শিহাবের অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। মাস্টার কমপ্লিট ঢাকায় করবে। পয়লা ফাল্গুনের দিন প্রিয়া এসে হাজির। আমাকে নিয়ে ঘুরতে যাবে বাইরে।
আম্মু বারবার বলছিল আব্বু শুনলে রাগ করবে। প্রিয়া কিভাবে জানি আম্মুকে রাজি করিয়ে ফেলে আবার। সেদিন বাসন্তী কালারের শাড়ি পরেছিলাম, বাসন্তী কালারের ব্লাউজের সাথে। কপালে লাল টিপ, মাথায় হালকা, হাতে একটা এলো খোপা, হাতে পরেছিলাম লাল কাচের চুড়ি। আমাকে দেখে প্রিয়া হা করে চেয়ে বলেছিল, শিমু করেছিস কি? বেচারা ঢাকা যাচ্ছে পড়তে, তার মাথাটা খারাপ না করলেই কি নয়। চোখ মোটকে বলেছিলাম, যাবি নাকি পুলিশ ডাকবো? দুই বান্ধবী রিক্সা নিয়ে কাঠের পুলে আসছিলাম। পরে আস্তে আস্তে ভেতরে ঢুকি। একটু হাঁটার পরেই দেখি শিহাব ঢেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ব্ল্যাক শার্ট আর হোয়াইট প্যান্ট পরে, পায়ে ব্ল্যাক স্কার্টস, শার্টের হাতা বরাবরের মতোই একটু গোটানো। হাতে রিক্স ওয়াচটা দেখতে মনে হয় শুধু তার জন্যই বানানো হয়েছে। প্রিয়া আমাকে ঠেলে দিয়ে বলল, তুই যা, আমি আসছি। গুটি গুটি পায়ে তার সামনে যেয়ে দাঁড়ালাম আমি। আমাকে দেখেই সে এগিয়ে আসলো। আমার যেন হার্টবিট বন্ধ হয়ে আসছিল। কাছে আসতেই পারফিউমের ঘ্রাণে মাতোয়ারা হয়ে উঠল আমার চারপাশ। হাত ধরে বলল, চলো সামনে যেয়ে বসি। হাঁটতে হাঁটতে কিছু দূর আসলাম, একটা বড় পুকুরের মতো। তার কিনারায় বসতে যাব এমন সময় থামিয়ে দিল সে। পকেট থেকে একটা রুমাল বের করে বিছিয়ে দিয়ে বলল, এখানে বসো। দুজনই বসে চুপ করে আছি অনেকক্ষণ। সে হাসি দিয়ে বলল, আমি কি তোমার নীরবতা শুনতে এখানে এসেছি নাকি? আমি যখন মুখ তুলে তাকালাম তখন আমার চোখ ভর্তি পানি। ঢাকাতে অনেক অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তুমি ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? হাত দিয়ে মুখটা উঁচু করে সে। টের পায় কপালে তার উষ্ণ ঠোঁটের আলিঙ্গন, শরীরের প্রতিটি রন্ধে রন্ধে সেই স্পর্শ যেন অনুভব করছিল। সে এক অন্য অনুভূতি। নিজেকে হয়তো ভুলে যাব, তোমাকে কখনোই না। মাত্র তো 2 বছর, এরপরেই চাকরি পেয়ে তোমাকে আমার করে নেব। এই বলেই বড় এক দীর্ঘশ্বাস ফেলল সে। পকেট থেকে একটা আধফোঁটা গোলাপ কড়ি বের করে খোঁপায় গুজে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, আমার জন্য অপেক্ষা করো। সেই প্রথম ছিল তার ঠোঁটের আলতো পরশ পাওয়া। সারা শরীরের রক্ত চলকে উঠেছিল মাতালের মতো তাকে পাওয়ার আবেশে। এর কিছুদিন পরেই শিহাব চলে যায় ঢাকায়। মাঝে মাঝে যোগাযোগ হতো। বেশ কিছুদিন পরে বাসা থেকে বিয়ের তোড়জোড় শুরু হয়। উপায় অন্ত না পেয়ে তাকে জানিয়েছিলাম, আমার বিয়ে ঠিক করেছে বাবা। আসলে বাবার মুখের ওপর কথা বলার সাহস কখনো হয়নি আমার। তাই শিহাবকে বলেছিলাম আমাকে যেন তার কাছে নিয়ে যায়। উত্তর এসেছিল, তার পড়াশোনা এখনো কমপ্লিট হয় নাই, নিজেই চলতে পারে না, আমাকে নিয়ে গেলে আমার খুব কষ্ট হবে। তাই আমি যেন বাবাকে বলি আর কিছুদিন সময় নেই। কিন্তু বাবা আর সময় দেয় নাই আমাকে। বিয়ে দিয়ে দেয় খ্যাতনামা এক ইঞ্জিনিয়ারের সাথে। শুরু হয় জীবনের ভয়ঙ্কর অধ্যায়। বাসর রাতেই বুঝেছিলাম আমার মনের না, শরীর নামক জিনিসেরই বড় কদর এই লোকের কাছে। নিজের যে একটা আত্মসম্মান ছিল সেটা ভুলেই গেছিলাম। বুকের ওপরে, গলার নিচের, বুকের উপরিভাগের দগদগে লাল দাগগুলোই সাক্ষী দিল অত্যাচারের। এর মধ্যেই আমার
কোল জুড়ে এলো ঝিনুক। তখন রাতে ঘুমের ব্যাঘাত ঘটার অজুহাতে রুম আলাদা করে নিল সে। নিজের যখন প্রয়োজন হতো তখন হিড়হিড় করে রুমে টেনে নিয়ে যেত, প্রয়োজন শেষে তো ছুঁড়ে ফেলে দিত। রাস্তার পতিতাদের মতো লাগতো নিজেকে। হঠাৎই একদিন স্টক করে বসে ঝিনুকের বাবা। 3 দিন জমে মানুষের টানাটানি করার পরে আর বাঁচানো গেল না তাকে। মুয়াজ্জিনের আজানের শব্দ কানে আসতেই চোখ খুলে ফেললাম। কখন যে সকাল হয়েছে টেরই পাইনি। উঠেই ফ্রেশ হয়ে নিলাম, ঝিনুককে উঠিয়ে নাস্তা করালাম, বুয়াকে ঘর সামলাতে দিয়ে মা মেয়ে চললাম স্কুলে। বাসা থেকে বের হতেই দেখি শিহাব সামনে দাঁড়িয়ে। ক্রিম কালার আর ব্লু কালারের ব্র্যান্ড পাঞ্জাবিতে কেমন যে তাকে দেখাচ্ছিল বুঝতে পারবো না। শুধু এতটুকুই বলতে পারবো যে চোখ ফেরানো দায়। তাকে দেখে এগিয়ে গেলাম, ঝিনুকের হাত ধরে দাঁড়ালাম শিহাবের সামনে। মেয়েটাকে দেখেই বলল, এটা তোমার মেয়ে, দেখলেই বোঝা যায় অবিকল তোমার মতো হয়েছে। তখনই ঝিনুকের প্রশ্ন, মামনি উনিকে? আমি উত্তর দেওয়ার আগেই ঝিনুককে শিহাব টেনে নিয়ে বলল, আমি তোমার আম্মুর ফ্রেন্ড আর তোমার আঙ্কেল। মেয়েটা আমার সবার সাথে মেশে না, কিন্তু কেন জানি না শিহাবকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল আমি শুক্রবার বাসায় থাকি, তুমি কিন্তু অবশ্যই আসবে। শিহাবও সানন্দে রাজি হয়ে গেল। পরের শুক্রবার সকাল থেকেই রান্নাঘরে ঢুকলাম, বুয়া আর আমি মিলে রান্না শুরু করলাম। শিহাব পুডিং খুব পছন্দ করে, তাই পুডিং, লুডুস, পাকোড়া আর 2-1 পদের নাস্তা বানালাম। সে কখনোই বেশি ভারী খাবার খেত না, তাই দস্তর বাঙালিয়ানা খাবার রান্না করলাম। ছোট মাছের চচ্চড়ি, বেগুন ভাজি, মসুরের ডাল, সাদা ভাত, গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা আর লাউ চিংড়ি। রান্না শেষ করতে করতে প্রায় 12টা বেজে গেল। শিহাব এলো নামাজের পরে, হাতে একগুচ্ছ রজনীগন্ধা ফুল আর 2টো গিফট বক্স। রাগ দেখিয়ে বললাম, এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল? আর একটু দেরি করে আসলেই তো রাতের খাবার খেতে পারতে। মুচকি হাসি দিয়ে বলল, অনেক খুঁজে পেয়েছি আর হারানোর ইচ্ছা নেই। ঝিনুককে ডেকে নিয়ে আসলাম, 3 জনে মিলে খেতে বসলাম। এত খাবার দেখে তো শিহাবের মাথায় হাত। বলল, করেছো কি এত এত খাবার? পরম তৃপ্তিতে তাকে খেতে শুধু চোখ না, মনটাও জুড়িয়ে গেল আমার। কি ব্যাপার শিমু, তুমি খাচ্ছ না কেন? শিহাবের প্রশ্নে ধ্যান ভাঙলো আমার। বললাম, পেট ভরে গেছে। খাওয়ার পরে ঝিনুকের ঘুমের অভ্যাস, ওর আঙ্কেলকে বলে ও ঘুমাতে চলে গেল। আমি শিহাবকে আমার রুমে নিয়ে আসলাম। ঘুরে দেখে বললাম, শিমুল তোমার রুমটা তো তোমার মতোই গোছানো। বিছানা দেখিয়ে বললাম, একটু রেস্ট করে নাও, এখন আর বসবো না। পরশু পহেলা বৈশাখ, তোমাকে আর ঝিনুককে নিয়ে ঘুরতে যাব মেলায়, রেডি থেকো। এই বলেই বের হয়ে গেল। জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না আমার কাছে যে আমি রাজি কিনা। র্যাপিং পেপার মোড়ানো বক্সগুলো খুলতেই সোনালি আর কালোর মিশেলে সুন্দর একটা জামদানি শাড়ি পেলাম। ছোট্ট একটা চিরিগুটো ছিল সাথে, লেখা, প্রিয়জনকে তার হারিয়ে যাওয়া কাছের মানুষ। চিরকুটটা পরে এক অন্য ভালো লাগায় মনটা ভরে গেল। আবার কেন জানি না ভয়ও লাগছিল। মনটা বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছিল, আমি কি ঠিক করছি? বৈশাখী মেলার দিন দুপুরের পরেই শিহাব আমাদের বাসায় চলে এলো।
তাকে একটু বসতে বলে মা মেয়ে রেডি হতে চলে গেলাম। শিহাবের সেই শাড়িটা পরে হালকা একটু সাজলাম, চুলগুলো হাত খোপা করে নিলাম আর কপালে ছোট একটা কালো টিপ দিলাম। ঠোঁটে হালকা করে লিপ বাম লাগিয়ে যখন ড্রয়িং রুমে আসলাম, দেখি শিহাব আর ঝিনুক দুইজনেই হাঁ করে চেয়ে আছে আমার দিকে। ঝিনুক দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মামনি, তোমাকে কত সুন্দর লাগছে, তুমি নিজেও জানো না। শিহাবের দিকে তাকিয়ে দেখি অপলক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। বললাম, যাবে না নাকি? ঘোর লাগা চাউনি দিয়ে বলল, নতুন করে সব শুরু করতে চাই আবার। যখন আবার প্রশ্ন করলাম, কিছু না বলে এড়িয়ে ঝিনুককে কোলে নিয়ে আগে আগে চলল। সামনে যে আবার পেছনে এগিয়ে এসে সাদা পাঞ্জাবির পকেট থেকে একটা রক্তলাল গোলাপের কড়ি হাতে দিয়ে বলল, খোপায় দিও। ফুল ছাড়া খোপা খালি দেখাচ্ছে। সারা বিকেল মেলায় ঘুরলাম, সন্ধ্যায় ফুচকা ঝালমুড়ি খেয়ে বাসায় আসলাম। ঝিনুককে এক গাদা খেলনা কিনে দিয়েছে শিহাব, মানা করার পরেও শোনে নাই। শিহাবকে দেখে ভুলেই গিয়েছিলাম যে এটা একটা মনস্ফল শহর। 2 দিন পরে আম্মু আর ছোট বোন আসলো, দুজনেই আমতা আমতা করতে লাগলো। জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারপর আস্তে আস্তে শিহাবের কথা জানতে চাইলো। আম্মুর কথা ছিল আমি যেন আমার সংসার শুরু করি, কিন্তু ঝিনুকের কথা ভেবে আম্মুকে মানা করে দিয়েছিলাম। বেশ কিছুদিন শিহাবের কোনো খবর নেই, আমি আর কোনো খোঁজ নেইনি। মিছে মায়া বাড়িয়ে কি লাভ? স্কুল বন্ধ ছিল, ঝিনুক ওর নানুর বাসায় গিয়েছে। বুয়াকে পাঠিয়েছি আনতে। বুয়া যেই দরজা চাপিয়ে বের হয়েছে, সেই শুরু হলো অঝোর বর্ষণ। মন জানি কেমন করে উঠল। সোজা চলে গেলাম ছাদে। বৃষ্টি বরাবরই ভীষণ প্রিয় আমার। বাচ্চাদের মতো বৃষ্টি পেলে পাগল হয়ে যায়। বৃষ্টিতে ভিজেছি কতক্ষণ খেয়াল নেই। হঠাৎই দেখি ছাদের দরজায় শিহাব। তাকে দেখেই মনটা কেন জানি না অজানা ভালো লাগায় ভরে গেল। হাত দিয়ে ইশারা করে শিহাব ডাকলো আমাকে। কাছে যেতেই বলল, বৃষ্টিতে ভিজতেছ, জ্বর আসবে তো। এক্ষুনি নিচে নেমে গোসল করে নাও। চলে আসলাম নিচে, গোসল করে বের হলাম। হালকা গোলাপি পার কালো শাড়ি আর গোলাপি ব্লাউজ পরে এসে দেখি তখনও ভিজে শরীর নিয়ে বসে আছে। টাওয়াল এগিয়ে দিয়ে বললাম, মাথা মুছে ফেলছো না কেন? শিহাব অভিমানের সুরে বলল, মুছিয়ে দিলেই হয়। হাতে তোয়াল নিয়ে মাথা মুছে দিতে দিতে বললাম, একটা বিয়ে করে নাও। হালকা হাতে কোমর ধরে কাছে টেনে নিল সে। অনেক আগেই অন্য কারো হয়ে গেছি চাইলেও, এখন আর অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। এই বলেই বুকে মুখ গুজল আমার। তার উষ্ণ নিঃশ্বাসে বুকটা পুড়ে যাচ্ছিল। মন সায় দিচ্ছিল বারবার, কিন্তু আমিত্ব সত্তাটা বিদ্রোহ করে উঠল। হাতের ধাক্কায় সরিয়ে দিলাম তাকে। মাথাটা উঠেই মাথা নিচু করে চলে গেল সেই ঝুম বৃষ্টিতে। বারবার ইচ্ছা হচ্ছিল হাতটা ধরে ফিরিয়ে আনি, কিন্তু হাতটা যে বাঁধা ছিল। প্রায় 3-4 দিন যাবৎ খোঁজ নেই শিহাবের। না ঘুমাতে ঘুমাতে চোখের নিচে কালি পড়ে গিয়েছে। ঝিনুক একদিন সকালে গুটি গুটি পায়ে আমার রুমে এলো, কোলে মাথা দিয়ে বলল, মামনি কিছু কথা বলি। মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ মামনি বলো। মামনি
আমি কিন্তু জানি তুমি আঙ্কেলকে পছন্দ করো, আঙ্কেলও তোমাকে পছন্দ করে। নানুমণি বলেছে আমাকে। তাহলে কেন তুমি আঙ্কেলকে আমাদের বাসায় আসতে মানা করেছো? মেয়ের এই কথা শুনে আমি থরথর করে কেঁপে উঠলাম। মেয়েটা আবার বলতে লাগলো, মামনি, তুমি আঙ্কেলকে আমাদের বাসায় নিয়ে আসো, এক্ষুনি যাবে, না হলে আমি আর কথা বলবো না তোমার সাথে। সবই ঠিক আছে, কিন্তু আঙ্কেলকে আমি বাবাই বলে ডাকবো কি করে? এই বলে হেসে কুটি কুটি হতে লাগলো ঝিনুক। জড়িয়ে ধরে বললাম, তবে রে পাজি মেয়ে। শিহাবের দেওয়া শাড়ি পরে, মাথায় খোপায় ফুল গুজে আস্তে আস্তে গেলাম শিহাবের বাসায়। কলিং বেল টিপ দিতেই দরজা খুলল মাঝবয়সী এক লোক। শিহাবের কথা জিজ্ঞাসা করতেই অন্য একটা রুমে নিয়ে গেল সে। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে শিহাব। লোকটা বলল, গত কয়েকদিন যাবৎ জ্বর, কিছুই খায় না, চুপ করে পড়ে থাকে। আস্তে করে ডাক দিতেই উঠে বসলো শিহাব। শুকিয়ে গেছে অনেকখানি। আমাকে দেখেই চুপ করে মাথা নিচু করে বসলো। মাথার চুলে আঙ্গুল বুলিয়ে বললাম, খাও না কেন? অজানা এক অভিমানে আমার দিকে চেয়ে বলল, আমি ট্রান্সফারের জন্য আবেদন করেছি, এই শহর ছেড়ে, তোমাকে ছেড়ে আবার অনেক দূরে চলে যাব। আমি বললাম, ঝিনুক তোমাকে নিয়ে যেতে বলেছে। চোখ তুলে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোমার ফ্যামিলি? ঝিনুক, এরা কি বলবে? শুধু বললাম, ঝিনুক তোমাকে আঙ্কেল থেকে বাবাই কি করে বলবে তা নিয়ে ভীষণ টেনশনে আছে। এই বলেই তার বুকে মুখ লুকালাম। আর শিহাব দুই হাতের বাঁধনে জড়িয়ে বলল, হারিয়ে আবার ফিরে পেয়েছি তোমাকে, আর কখনোই হারাতে দেব না। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।